স্টাডি এক্সপ্রেসে সকলকে স্বাগত। আজকে আবারও চলে এলাম একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। আজ আমরা আলোচনা করব এশিয়ার অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ আফগানিস্তান নিয়ে। আজ আমরা ম্যাপের সাহায্যে আফগানিস্তানের ইতিহাস, ভূগোল, রাজনীতি ইত্যাদি সব কিছু সম্পর্কে ডিটেলসে আলোচনা করব। ওকে, তো চলো দেরি না করে শুরু করা যাক। মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ দেশ হলো আফগানিস্তান। আফগানিস্তান মোট 60টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা বানায়। আফগানিস্তানের দক্ষিণ পূর্বে রয়েছে পাকিস্তান, পশ্চিমে রয়েছে ইরান ও তুর্কমেনিস্তান, উত্তরে রয়েছে উজবেকিস্তান ও তাজিকিস্তান এবং উত্তর পূর্বে রয়েছে চীন ও ভারত। ভারতের অন্যতম একটি বন্ধু দেশ হলো আফগানিস্তান। একটা সময় আফগানিস্তানের সীমানা ভারতের সাথে স্পর্শ করত, কিন্তু 1947-48 সালে পাকিস্তান জম্মু কাশ্মীরের 30% অংশ দখল করে নিলে, অর্থাৎ ভারতের এই অংশটুকু দখল করে ফেললে ভারতের সাথে আফগানিস্তানের সীমানাও বিচ্ছিন্ন হয়ে যায়। বর্তমানে এই অংশটুকু পিওকে বা পাক অধিকৃত কাশ্মীর নামে পরিচিত। আর এই কারণে বর্তমানে আফগানিস্তান মোট 6টি দেশের সাথে আন্তর্জাতিক সীমানা বানায়। ভারতের সাথে আফগানিস্তান বর্তমানে কোনো সীমানা বানায় না, এটা মনে রাখবে। ওকে, যে সমস্ত দেশ সাগর বা মহাসাগরের সাথে কোনো রকম সীমারেখা বানায় না তাদের বলে ল্যান্ড লকড কান্ট্রি বা স্থল বেষ্টিত দেশ। সোজা ভাষায় বললে যেসব দেশের চতুর্দিকে বিভিন্ন দেশ থাকে, কোনো রকম সাগর বা মহাসাগর থাকে না, তাদের বলে ল্যান্ড লকড কান্ট্রি। আর এই ল্যান্ড লকড কান্ট্রির অন্যতম একটি উদাহরণ হলো আফগানিস্তান। এবার ম্যাপটা একটু ভালো করে লক্ষ্য করো, তাহলে বুঝতে পারবে আফগানিস্তানকে কেন ল্যান্ড লকড কান্ট্রি বলা হয়। আফগানিস্তানের চারপাশে কোনো সাগর বা মহাসাগর নেই। আফগানিস্তানের চতুর্দিকে বিভিন্ন দেশ দ্বারা ঘেরা। এই কারণে আফগানিস্তানকে ল্যান্ড লকড কান্ট্রি বলা হয়। অপরদিকে পাকিস্তান ও ইরানকে দেখো, যাদের সীমানা আরব সাগর ও পারস্য উপসাগরকে স্পর্শ করেছে। এই কারণে পাকিস্তান ও ইরানকে ল্যান্ড লকড কান্ট্রি বলা হয় না। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। বর্তমানে আফগানিস্তানের অবস্থা খুবই শোচনীয়। সেখানে তালেবানরা দেশটিকে প্রায় ধ্বংস করে ফেলেছে। অথচ একটা সময় এই আফগানিস্তান অখণ্ড ভারতের অংশ ছিল। তবে শুধু আফগানিস্তানই নয়, আধুনিক বাংলাদেশ, পাকিস্তান, ভুটান, তিব্বত, নেপাল, মায়ানমার, শ্রীলঙ্কা, মালদ্বীপ ইত্যাদি দেশগুলিও অখণ্ড ভারতের অংশ ছিল। মহাভারতের অন্যতম খল চরিত্র ছিল দুর্যোধন ও শকুনি। দুর্যোধনের মা ও শকুনির বোনের নাম ছিল গান্ধারী। এই গান্ধারী ছিল গান্ধার রাজ্যের রাজকুমারী, যার সাথে বিবাহ হয়েছিল হস্তিনাপুরের ধৃতরাষ্ট্রের। বর্তমানে এই গান্ধার রাজ্য পাকিস্তানের উত্তর পশ্চিম ও আফগানিস্তানের উত্তর পূর্বে অবস্থিত ছিল। অপরদিকে হস্তিনাপুর অবস্থিত ছিল বর্তমান উত্তরপ্রদেশে। অর্থাৎ আমরা এটা বলতে পারি যে প্রত্যেকবার জামাই ষষ্ঠীতে দুর্যোধন তার মা বাবার সাথে বর্তমান পাকিস্তানের উপর দিয়ে মামা শকুনির বাড়ি গান্ধারে যেত, অর্থাৎ বর্তমান আফগানিস্তানে যেত, তাই কি না? ওকে, পাকিস্তানের শত্রু দেশ হলো আফগানিস্তান। আফগানিস্তান পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বেশ কিছুটা অংশ নিজেদের বলে দাবি করে, ফলে উভয় দেশের মধ্যে বিবাদ রয়েছে। পাকিস্তান ও আফগানিস্তানকে পৃথক করা হয়েছে একটি লাইন দ্বারা, যার নাম হলো ডুরান্ট লাইন। 1893 সালে ব্রিটিশ সরকার এই লাইন কেটে আফগানিস্তানকে পাকিস্তান তথা অখণ্ড ভারত থেকে পৃথক করেছিল। বর্তমানে আফগানিস্তানে 34টি প্রদেশ রয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় প্রদেশ হলো হেলমান্দ প্রদেশ। আফগানিস্তানের সবচেয়ে উন্নত প্রদেশ হলো হেরাত প্রদেশ। এই হেরাত প্রদেশের হরি নদীর উপর নির্মিত হয়েছে একটি গুরুত্বপূর্ণ বাঁধ, যার নাম হলো সালমা বাঁধ। ওকে, এই আফগানিস্তানের হেরাত প্রদেশে কি রয়েছে? সালমা বাঁধ, যেটি কোন নদীর উপর নির্মিত? যেটি নির্মিত হয়েছে হরি নদীর উপর।
আর এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা যে এই বাঁধ নির্মাণে ভারত সরকার আফগানিস্তানকে প্রচুর পরিমাণে অর্থ সাহায্য করেছে। এই কারণে সালমা বাঁধ আফগান ভারত মৈত্রী বাঁধ নামেও পরিচিত। ওকে, পরীক্ষায় আসে যে আফগান ভারত মৈত্রী বাঁধ কোন বাঁধকে বলা হয়? উত্তর হবে সালমা বাঁধকে আফগান ভারত মৈত্রী বাঁধ বলা হয়। মনে রাখবে। আফগানিস্তানের রাজধানীর নাম হলো কাবুল। মোগল সম্রাট বাবরের সবচেয়ে পছন্দের স্থান ছিল এই কাবুল। বাবরের মৃত্যুর পর আগ্রাতেই তার সমাধি দেওয়া হয়, কিন্তু পরবর্তীকালে তার আত্মজীবনী তুজুক ই বাবরি থেকে জানা যায় বাবরের ইচ্ছে ছিল তার মৃত্যুর পর তার কবর যেন কাবুলে দেওয়া হয়। আকবর তার এই ইচ্ছের কথা জানতে পেরে আগ্রাতে তার কবর খনন করে সেখান থেকে বাবরের কঙ্কাল তথা হাড়গোড় তুলে নিয়ে সেগুলিকে কাবুলে নিয়ে গিয়ে পুনরায় সমাধিস্থ করে। ফলে বাবরের অন্তিম ইচ্ছা পূর্ণতা লাভ করে। আর এই কারণেই ইতিহাস বইয়ে আমরা বাবরের দুটি সমাধিস্থল দেখতে পাই। কোথাও দেখতে পাই যে আগ্রাতে বাবরের সমাধিস্থল রয়েছে, কোথাও দেখতে পাই যে কাবুলে বাবরের সমাধিস্থল রয়েছে। তো এবার আশা করি বুঝতে পেরেছ যে বাবরের দুটি সমাধিস্থল কেন পাই আমরা বইয়ে। ক্লিয়ার? যাই হোক, আফগানিস্তানের অন্যতম একটি প্রদেশ হলো বামিয়ান, যেখানে ভগবান বুদ্ধের বড় বড় দুটি মূর্তি ছিল। 2001 সালে তালেবানরা বোমা বিস্ফোরণের মাধ্যমে মূর্তি দুটিকে ধ্বংস করে ফেলে। তালেবানদের এই কার্যকলাপে সমগ্র বিশ্বের বৌদ্ধ ধর্ম অনুরাগীরা মুসলিমদের ওপর ক্ষিপ্ত হয়, আর এর ফল ভোগ করেছিল মায়ানমারের সংখ্যালঘু মুসলিমরা। মায়ানমারের বৌদ্ধ অনুরাগীরা বা বৌদ্ধ ধর্মাবলম্বীরা সেখানকার মুসলিমদের ওপর অত্যাচার শুরু করে। ফলে সেখানকার মুসলিমরা কী করে? মায়ানমার ত্যাগ করে বাংলাদেশ ও ভারতে আসা শুরু করে, যা রোহিঙ্গা সংকট নামে পরিচিত। রোহিঙ্গা সমস্যা কী তা আশা করি আমরা সকলেই জানি। তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে বামিয়ানে মূর্তি ভাঙার ফলেই যে রোহিঙ্গা সংকট সৃষ্টি হয়েছিল তা কিন্তু একেবারেই না। মায়ানমারে বৌদ্ধ মুসলিম সংঘাতের অসংখ্য কারণ ছিল। বামিয়ানের মূর্তি ভাঙার সাথে রোহিঙ্গা সংকটের সম্পর্ক খুবই ক্ষুদ্র। ওকে। আফগানিস্তানে বেশ কয়েকটি নদী রয়েছে, তার মধ্যে উল্লেখযোগ্য হলো কাবুল, হেলমন্দ, আমুদরিয়া ইত্যাদি। এর মধ্যে হেলমন্দ হলো আফগানিস্তানের দীর্ঘতম এবং কাবুল হলো আফগানিস্তানের প্রধান নদী। আফগানিস্তান ও পাকিস্তানের বর্ডারে রয়েছে একটি গুরুত্বপূর্ণ পর্বত, যার নাম হলো হিন্দুকুশ পর্বত। আর এই হিন্দুকুশ পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? তেরিচ মির। মনে রাখবে। এই হিন্দুকুশ পর্বতমালা আফগানিস্তানকে ভারতীয় মহাদেশ থেকে পৃথক করেছে। অপরদিকে পাকিস্তান ও আফগানিস্তানকে যুক্ত করেছে দুটি গুরুত্বপূর্ণ গিরিপথ, যাদের নাম হলো খাইবার গিরিপথ ও গোমাল গিরিপথ। ইতিহাস বইয়ে এই দুটি গিরিপথের কথা আমরা যে কতবার পড়েছি তা আশা করি আমরা সকলেই জানি। আফগানিস্তানের ভৌগোলিক পরিবেশ মোটেও সুবিধার না। দেশটির প্রায় 70 থেকে 75% অংশ পাহাড় পর্বত দ্বারা বেষ্টিত। একদিকে পাহাড়ি এলাকা, অন্যদিকে বিভিন্ন শক্তিশালী জাতি উপজাতির অবস্থানের কারণে কোনো বড় শক্তি আফগানিস্তান দখল করে শান্তিপূর্ণভাবে রাজত্ব করতে পারেনি। ইতিহাস সাক্ষী আছে বড় কোনো দেশ বা শক্তি স্বল্প সময়ে কখনোই আফগানিস্তান জয় করতে পারেনি, আর যদিও বা জয় করত দীর্ঘদিন সেখানে রাজত্ব করতে পারত না। এই কারণে আফগানিস্তানকে সাম্রাজ্যবাদের কবরস্থান বলা হয়, ইংরেজিতে যাকে বলা হয় এ গ্রেভিয়ার্ড অফ এম্পায়ার্স। ওকে। আনুমানিক খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতকের মাঝামাঝি সময়ে পারস্য সাম্রাজ্য আফগানিস্তানের কিছু অংশ জয় করেছিল। ম্যাসিডোনিয়ার রাজা আলেকজান্ডারও আফগানিস্তান জয় করেছিল এবং পরবর্তীকালে তার সেনাপতি সেলুকাস নিকাটর চন্দ্রগুপ্ত মৌর্যের কাছে পরাজিত হলে তার মেয়ে কর্নেলিয়ার সাথে চন্দ্রগুপ্ত মৌর্যের বিবাহ দেয় এবং বর্তমান আফগানিস্তানের কাবুল, কান্দাহার, মাকরান ও হেরাত এই 4টি প্রদেশ পণ হিসাবে চন্দ্রগুপ্ত মৌর্যকে দান করেন। ফলে আফগানিস্তানে চন্দ্রগুপ্ত মৌর্যেরও শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল। আধুনিক মঙ্গোলিয়া দেশ থেকে চেঙ্গিস খানের নেতৃত্বে মঙ্গল সাম্রাজ্য আফগানিস্তান জয় করেছিল। এছাড়াও আরও বিভিন্ন শক্তি বিভিন্ন সময়ে আফগানিস্তান জয় করেছিল। একটা সময়ে হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকল সম্প্রদায়ের মানুষের আবাসস্থল ছিল আফগানিস্তান, কিন্তু বর্তমানে আফগানিস্তানের 99% মানুষই হলো ইসলাম
ধর্মাবলম্বী। ওকে, আনুমানিক 977 খ্রিস্টাব্দে বর্তমান আফগানিস্তান ও উত্তর পূর্ব ইরানে গড়ে উঠেছিল গজনি সাম্রাজ্য। মাহমুদ গজনি ছিল এই গজনি সাম্রাজ্যের অন্যতম এক সুলতান। 1001 খ্রিস্টাব্দ থেকে 1027 খ্রিস্টাব্দের মধ্যে তিনি মোট 17 বার ভারত আক্রমণ করেছিল। 16তম আক্রমণের সময় সে গুজরাটের সোমনাথ মন্দির লুট করেছিল। তার ভারত আক্রমণের মূল উদ্দেশ্য ছিল ভারতীয় সম্পদ লুট করা। পরবর্তীকালে আফগানিস্তান থেকে মোহাম্মদ ঘুরিও ভারত আক্রমণ করেছিল, কিন্তু ঘুরি ভারত লুঠের পাশাপাশি ভারত শাসনেরও স্বপ্ন দেখেছিল। তাই সে তার সেনাপতি তথা মেয়ে জামাই কুতুবুদ্দিন আইবককে ভারতের দায়িত্ব দিয়ে আফগানিস্তানে ফিরে যান। আর কুতুবুদ্দিন আইবক ভারতে প্রতিষ্ঠা করেন দাস বংশের। আর এরপর থেকেই ভারতে শুরু হয় মুসলিম শাসন। এরপর আফগানিস্তানে আরও বেশ কিছু সাম্রাজ্য গড়ে উঠেছিল। তার মধ্যে উল্লেখযোগ্য হল 1747 সালে আহমেদ শাহ দুরানি নামে এক ব্যক্তি খণ্ড বিচ্ছিন্ন আফগানিস্তানের বিভিন্ন অংশগুলিকে একত্রিত করে আধুনিক আফগানিস্তান তথা দুররানি সাম্রাজ্য গঠন করেন এবং তারা শান্তিপূর্ণভাবে আফগানিস্তান পরিচালনা করতে থাকে। অপরদিকে 1764 সালে বক্সার যুদ্ধে মিলিত জোটকে পরাজিত করে ব্রিটিশ বাহিনী ভারতের উপর আধিপত্য বিস্তার করতে শুরু করে এবং ধীরে ধীরে প্রায় সমস্ত ভারত তাদের নিয়ন্ত্রণে চলে আসে। আমরা জানি সেই সময় ইংল্যান্ড ও সোভিয়েত ইউনিয়ন পৃথিবীর বিভিন্ন দেশে নিজেদের আধিপত্য বিস্তারে সক্রিয় হয়েছিল। এশিয়া মহাদেশেও তার প্রভাব লক্ষ্য করা যায়। এশিয়া মহাদেশের আফগানিস্তান দখল নিয়ে ব্রিটিশ সাম্রাজ্য ও রাশিয়ান সাম্রাজ্যের মধ্যে যে রাজনৈতিক ও কূটনৈতিক সংঘাত শুরু হয়েছিল তা দ্য গ্রেট গেম নামে পরিচিত। মধ্য এশিয়া ও দক্ষিণ এশিয়ার সংযোগস্থলে অবস্থিত হওয়ায় তথা রাশিয়ান সাম্রাজ্য ও ব্রিটিশ সাম্রাজ্যের মধ্যবর্তী স্থানে অবস্থিত হওয়ায় আফগানিস্তানের গুরুত্ব ছিল অপরিসীম। তাই ব্রিটিশ সরকার কোনো মতেই আফগানিস্তানকে হারাতে চায়নি, কারণ তাদের মনে ভয় ছিল রাশিয়া যদি একবার আফগানিস্তান জয় করে ফেলে তাহলে পরবর্তীকালে তারা দক্ষিণ এশিয়া দখলে সচেষ্ট হবে, যা ইংল্যান্ডের জন্য ভয়ের ছিল। আর এই ভয়েই তারা রাশিয়া কর্তৃক আফগানিস্তান দখল হওয়ার আগেই 1839 সালে ব্রিটিশ সরকার আফগানিস্তান আক্রমণ করে বসে, যা প্রথম অ্যাংলো আফগান ওয়ার নামে পরিচিত। এই যুদ্ধে ইংল্যান্ড পরাজিত হয়। এরপর 1878 সালে ইংল্যান্ড আবার আফগানিস্তান আক্রমণ করে, যা দ্বিতীয় অ্যাংলো আফগান ওয়ার নামে পরিচিত। এই যুদ্ধে ইংল্যান্ড আফগানিস্তানের সামান্য কিছু অংশ দখল করতে সাকসেস হয়েছিল, কিন্তু এখানেই ইংল্যান্ড তৃপ্ত হয়নি। তারা চাইছিল সম্পূর্ণ আফগানিস্তান। তাই 1919 সালে তারা আবার আফগানিস্তান আক্রমণ করে, যা তৃতীয় অ্যাংলো আফগান ওয়ার নামে পরিচিত। এই যুদ্ধের পর ইংল্যান্ড বুঝতে পারে আফগানিস্তান দখল তাদের পক্ষে সম্ভব না। তাই তারা আফগানিস্তানের রাজা আমানুল্লাহ খানের সাথে 1919 সালের আগস্ট মাসে রাওয়ালপিন্ডি চুক্তি স্বাক্ষর করে, যার ভিত্তিতে 1919 সালে আফগানিস্তানকে স্বাধীন রাষ্ট্রের স্বীকৃতি দেওয়া হয়। রাজা আমানুল্লাহ খান ছিলেন আধুনিক ধ্যান ধারণার লোক। সে মহিলাদের সব রকমের স্বাধীনতা, অর্থাৎ বোরখা পরার দরকার নেই, শিক্ষায় সবার সমান অধিকার, ডিভোর্স নেওয়ার ব্যাপারে মেয়েদের সমান অধিকার ইত্যাদি নানা প্রকার স্বাধীনতার কথা ঘোষণা করলে সমাজ ক্ষিপ্ত হয়। ফলে শুরু হয় রাজার বিরুদ্ধে বিদ্রোহ। এরপর আর কোনো পথ না থাকায় রাজা আমানুল্লাহ খান দেশ ছেড়ে পালিয়ে যান। এরপর আফগানিস্তানের রাজা হয় মোহাম্মদ নাদির শাহ এবং তারপর 1933 সালে মোহাম্মদ জাহির শাহ হন আফগানিস্তানের রাজা। জাহির শাহ 40 বছর ধরে প্রায় আফগানিস্তান রাজত্ব করে এবং আফগানিস্তানের যথেষ্ট উন্নতি করে। 1964 সালে তার নেতৃত্বে আফগানিস্তানে সংবিধান বানানো হয়, যার ফলে আফগানিস্তানে পার্লামেন্ট গঠন করা হয়। জাহির শাহের কাজিন ছিল দাউদ খান, যাকে তিনি আফগানিস্তানের প্রধানমন্ত্রী বানিয়েছিলেন। তবে সংবিধান তথা পার্লামেন্ট বানালেও সমস্ত কিছু জাহির শাহের সিদ্ধান্তের উপরই নির্ভর করত। সংবিধানে গণতন্ত্রের কথা থাকলেও আদৌ তা মানা হতো না, যা সাধারণ মানুষকে ক্ষিপ্ত করে তোলে। এরূপ পরিস্থিতিতে
1973 সালে জাহির শাহ ইতালিতে ডাক্তার দেখাতে গেলে তার কাজিন দাউদ খান আফগানিস্তানের আর্মি ও সাধারণ মানুষের সহযোগিতায় একটি গণ অভ্যুত্থান করেন এবং সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেন। ফলে 1973 সালে রাজার শাসন খতম করা হয় ও 1973 সালে আফগানিস্তানকে প্রজাতান্ত্রিক দেশ হিসাবে ঘোষণা করা হয় এবং দাউদ খান নিজেকে সেখানকার রাষ্ট্রপতি ঘোষণা করে। কিন্তু তার সময়কালে দেশ ঠিকমতো পরিচালিত হয় না, দেশের মানুষ তার উপরে ক্ষিপ্ত হয়। এরূপ পরিস্থিতিতে পিডিপিএ নামে এক কমিউনিস্ট পার্টি দাউদ খানের বিরুদ্ধে বিদ্রোহ করে ও 1978 সালে দাউদ খানকে হত্যা করে আবার গণ অভ্যুত্থান করেন এবং এই পার্টি আফগানিস্তানের সমস্ত ক্ষমতা নিজের হাতে নিয়ে নেয় এবং পিডিপিএর নূর মোহাম্মদ তারাকি ক্ষমতায় বসেন। ক্ষমতায় এসে তিনি ভূমি সংস্কার, মহিলাদের স্বাধীনতা, শিক্ষা বাধ্যতামূলক করেন, ধার্মিক বিষয়কে সিলেবাস থেকে সরিয়ে দেন এবং জবরদস্তি বিবাহ বন্ধ করে দেন। তার এই কার্যকলাপের ফলে কট্টরপন্থী মুসলিমরা ক্ষিপ্ত হয়। তারা পিডিপিএ সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে। বিদ্রোহীদের বলা হতো মুজাহিদিন। ইসলামকে রক্ষার জন্য যারা লড়াই করে তাদের বলে মুজাহিদিন। বিদ্রোহীদের মধ্যে ছিল ইসলামিক স্কলার, স্টুডেন্ট এবং কিছু লোকাল লিডার, যাদের সাথে কিছু আর্মিও যোগ দেয়। 1979 সালে তারা নূর মোহাম্মদ তারাকিকে হত্যা করে, ফলে আফগানিস্তানের অবস্থা শোচনীয় হয়ে পড়ে। আর আফগানিস্তানের এই দুর্বলতার সুযোগ নিয়ে ইউএসএসআর বা সোভিয়েত ইউনিয়ন 1979 সালের 24শে ডিসেম্বর আফগানিস্তান আক্রমণ করে আফগানিস্তান দখল করে ফেলে। এর ফলে তারা আফগানিস্তানে নিজেদের ইচ্ছামতো সরকার বানিয়ে রাজত্ব করা শুরু করে। রাশিয়ার এই হস্তক্ষেপ মুজাহিদিনরা মেনে নিতে পারেনি, সঙ্গে সাধারণ মানুষও ক্ষিপ্ত হয়। ফলে মুজাহিদিনদের সংখ্যা দিন দিন বাড়তে থাকে। এই মুজাহিদিনরা রাশিয়ার বিরুদ্ধে লড়তে থাকে। আর এরূপ পরিস্থিতিতে আফগানিস্তানে এন্ট্রি নেয় আমেরিকা। তারা রাশিয়াকে সরাসরি আক্রমণ না করলেও গোপনে মুজাহিদিনদের বিভিন্ন যুদ্ধ সরঞ্জাম পাঠিয়ে সাহায্য করা শুরু করে। আমেরিকা শুধু এখানেই থেমে থাকেনি। তারা কি করেছিল, আফগানিস্তানে রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলার জন্য তারা তৈরি করে ওসামা বিন লাদেনকে। আর লাদেন কি চিজ ছিল তা আশা করি আমরা সকলেই জানি। যাই হোক, লাদেনের নেতৃত্বে মুজাহিদিনরা রাশিয়ার বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ে তোলে। ফলে রাশিয়া বাধ্য হয় আফগানিস্তান ছেড়ে পালাতে। রাশিয়া আফগানিস্তানে 10 বছর শাসন করার পর অবশেষে 1989 সালে সেখান থেকে সেনা প্রত্যাহার করে নেয়। রাশিয়া চলে যাওয়ার সাথে সাথে আফগানিস্তানের শাসনে থাকা রাশিয়ার মদতপুষ্ট সরকারও দুর্বল হয়ে পড়ে। এরূপ পরিস্থিতিতে আফগানিস্তানে কোনো সুগঠিত সরকার না থাকায় সেখানে চরম বিশৃঙ্খলা দেখা দেয়। মুজাহিদিনদের বিভিন্ন গ্রুপ দেশের শাসন ক্ষমতা পাওয়ার লোভে নিজেদের মধ্যে লড়াই শুরু করে। মুজাহিদিনদের মধ্যে একটি গ্রুপ ছিল যেখানে অসংখ্য শিক্ষিত ছাত্র ছিল, যাদের মধ্যে ধার্মিক ও মাদ্রাসা স্কলার্স ছাত্রও ছিল। তাদের নিয়ে 1994 সালে মোল্লা মোহাম্মদ ওমর গঠন করে তালিবান গ্রুপ। পশতু ভাষায় স্টুডেন্টদের বলা হতো তালিব, আর সেখান থেকেই উৎপত্তি হয়েছে তালেবান শব্দটির। এই গ্রুপ খুব শীঘ্রই দেশের মানুষের মন জয় করে ফেলে, যার ফলস্বরূপ 1996 সালে তালেবানরা দেশের ক্ষমতায় চলে আসে। ক্ষমতায় এসে তালিবানেরা এত কঠোর নিয়মকানুন চালু করে যে মেয়েরা তো দূরে থাক, পুরুষ মানুষেরাও অতিষ্ঠ হয়ে ওঠে। তারা 1996 সাল থেকে 2001 সাল পর্যন্ত আফগানিস্তানে শাসন করে। এরূপ পরিস্থিতিতে ঘটে আর এক ঘটনা। 2001 সালে লাদেনের নেতৃত্বে আততায়ীরা কী করে, আমেরিকার WTC আক্রমণ করলে আমেরিকা ভীষণ ক্ষিপ্ত হয়। ফলে আমেরিকা তালেবানদের কাছে লাদেনকে দাবি করে। তালিবানরা তাতে মানা করে দেয়, আর তালিবানদের এই মানা আমেরিকাকে আরও ক্ষিপ্ত করে তোলে। আমেরিকা এতই ক্ষিপ্ত হয় যে 2001 সালে তারা কি করে, আফগানিস্তান আক্রমণ করে বসে এবং খুব শীঘ্রই আফগানিস্তান দখল করে নেয়। আফগানিস্তান দখল করার পর তারা 2005 সালে আমেরিকায় কি করে, তাদের সহযোগিতায় একটি নতুন সরকার গঠন করে, যাদের আমেরিকা অর্থ সাহায্য করত। অন্যদিকে তালিবানেরা আমেরিকার সাথে যুদ্ধ করেই যেত। অবশেষে 2021 সালে আমেরিকা বাধ্য হয় আফগানিস্তান দেশ থেকে চলে যেতে। আমেরিকা যাওয়া মাত্র তালেবানেরা আবার ক্ষমতায় ফিরে আসে ও বর্তমান সময় পর্যন্ত তালেবানরাই আফগানিস্তান শাসন করছে। ওকে,
তো এই ছিল আফগানিস্তানের সংক্ষিপ্ত বিবরণ। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছ। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি সকলের ভালো লেগেছে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে।